আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা ঢাকা বোর্ড 2021-এর হিসাব বিজ্ঞানের খ বিভাগে যে প্রশ্নগুলো রয়েছিল সেই প্রশ্নগুলো আলোচনা করব। দেখা যাক আমরা কতক্ষণ আলোচনা করতে পারি। একটা ভিডিওতে যদি শেষ করতে পারি তাহলে আমরা শেষ করব, না হলে আমরা দ্বিতীয় ভিডিওতে যাব। ঠিক আছে, তো আমরা প্রথমে 3 নম্বর প্রশ্নের অ্যান্সারটা দেখার চেষ্টা করব। তো কি বলা আছে দেখো, মেসার্স খন্দকার এন্টারপ্রাইজে 2019 সালে জানুয়ারি মাসের লেনদেনগুলো নিম্নরূপ। তো 2019 সালে জানুয়ারি মাসের লেনদেনগুলো নিম্নরূপ। তো জানুয়ারি 1 তারিখে বলা আছে মূলধন আনয়ন করা হলো 2 লাখ টাকা। 5 তারিখে বলা আছে মাহবুবের কাছ থেকে পণ্য ক্রয় 5 লাখ টাকা, 50,000 টাকা। 10 তারিখে বলা আছে শ্যামলী ট্রেডার্সের নিকট 120 টাকা দরে 20 কেজি মসুর ডাল বিক্রয়। ঠিক আছে, 15 তারিখ বলা আছে কমিশন প্রাপ্তি 2,500 টাকা। ক নম্বর প্রশ্ন বলেছে 31 জানুয়ারি তারিখে মেসার্স খন্দকার এন্টারপ্রাইজে মোট নগদ উদ্বৃত্তের পরিমাণ কত। খেয়াল করো, মূলধন যেটা নিয়ে আসছে সেটা জাবেদা কি হবে, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাইলে এখানে নগদ টাকা বাড়ছে। আর মাহবুবের নিকট পণ্য বিক্রয়, এখানে নগদ উল্লেখ নেই, তাহলে এটা বাকিতে। শ্যামলী ট্রেডার্সের নিকট পণ্য বিক্রয়, এটাও বাকিতে, এখানে নগদ উল্লেখ নয়, তাহলে এই দুইটা নগদে আসবে না। কিন্তু 15 তারিখে কমিশন প্রাপ্তি 2,500 টাকা, তাইলে এইটাও নগদে আসবে। তাহলে নগদের উদ্বৃত্ত কি হবে দেখো, আমরা দেখে নিই যে এই যে জানুয়ারির 1 তারিখ মূলধন আনয়ন 2 লাখ টাকা আর কমিশন প্রাপ্তি জানুয়ারি 15 তারিখে 2,500 টাকা। তো দুটা যোগ করলে কত হবে স্যার? এটা দুটা যোগ করলে হবে 2,02,000 টাকা। ঠিক আছে, তো 2,02,000 টাকা এইটি হলো আমাদের কি আমাদের নগদ উদ্বৃত্ত। দ্বারাও আমরা একটু এটা করে নিই, নগদ উদ্বৃত্ত। ওকে, এটা নগদ উদ্বৃত্ত 2,02,000 টাকা। ঠিক আছে, তাইলে আমাদের 2,02,000 টাকা নগদ উদ্বৃত্ত বের হয়ে গেল। এরপরে খ নম্বর প্রশ্নটা কি বলেছে, উক্ত প্রতিষ্ঠানে মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। তো মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে, মূলধনের সাথে আয়গুলো যোগ করব, ব্যয়গুলো বাদ দিয়ে দেব। দেখো 5 তারিখে পণ্য ক্রয় করছে, এটা ব্যয় হয়ে গেছে, এটা মাইনাস করব। 10 তারিখে পণ্য বিক্রয় করা হয়েছে, এটা আয় হয়েছে, এটা যোগ করব। 15 তারিখে কমিশন পেয়েছি, এটা আয় হয়েছে, এটা যোগ করব। তাহলে যেহেতু এখানে তারিখ উল্লেখ আছে, তাইলে আমরা ঘর কাটবো এইভাবে। দেখো তারিখ, বিবরণ, টাকা টাকা। তো প্রথম জানুয়ারি 1 তারিখ মূলধন আনয়ন 2 লাখ টাকা দিয়ে দেব। জানুয়ারি 5 তারিখে পণ্য ক্রয় 50,000 টাকা, এইটি মাইনাস হবে কারণ পণ্য ক্রয় যেহেতু ব্যয়, এই জন্য আমরা ব্র্যাকেটে মাইনাস দেখাই দেব। তারপরে 10 তারিখ পণ্য বিক্রয় আমরা কত টাকা পাইলাম, এই যে দেখো প্রতি কেজি 120 টাকা ধরে 20 কেজি মসুর ডাল। তাইলে 120 গুণন 20 সমান কত হবে, 2,400 টাকা। তো এখানে 2,400 টাকা, এটাও প্লাস হবে। কমিশন প্রাপ্তি 2,500 টাকা, এটাও প্লাস হবে। তো এই তিনটা অ্যামাউন্ট, চারটা অ্যামাউন্ট যোগ করলে, যোগ বিয়োগ 50,000 বিয়োগ করতে হবে, করলে 1,54,900 টাকা হয়। 1,54,900 টাকা হয়। এইটি হলো আমাদের খ নম্বর প্রশ্নের অ্যান্সার। এরপর গ নম্বর প্রশ্নটা অনেক অনেক সহজ বলেছে 10% কারবারি বাট্টা ধরে 10 তারিখে লেনদেন হতে একটি চালান প্রস্তুত করো। 10% কারবারি বাট্টা ধরতে বলছে, তাই না? 10% কারবারি বাট্টা ধরে 10 তারিখে লেনদেন হতে একটি চালান প্রস্তুত করো। তো চালান প্রস্তুত করবো, আমরা চালান দেব। এই যে প্রথমে প্রতিষ্ঠানের নাম দেব মেসার্স খন্দকার এন্টারপ্রাইজ, তারিখ হলো 10 জানুয়ারি 2019। চালান নম্বর, এখানে চালান নম্বর থাকলে দিব। এখানে ক্রেতার নাম শ্যামলী ট্রেডার্স, কারণ আমি শ্যামলী ট্রেডার্সের কাছে বিক্রয় করেছি। ঠিক আছে, শ্যামলী ট্রেডার্স। ঘর কাটবো ক্রমিক নং, বিবরণ, দর টাকা, পরিমাণ টাকা। ঠিক আছে, তাইলে 1 নম্বর ক্রমিক নাম হলো মসুর ডাল বিক্রয়, দর টাকা হলো 120 টাকা, পরিমাণ হলো 20 টাকা, গুণন করলে কত হবে, 2,400 টাকা। তাইলে এই 2,400 টাকাকে আমাদের কি করতে হবে, এটার আবার 10% কারবারি বাট্টা আছে, তাইলে আমরা বাদ কারবারি বাট্টাটা দিয়ে দিই। এটা আমরা এখানে মিসিং করে ফেলছি। বাদ কারবারি বাট্টা। তাইলে দেখো এই 2,400 টাকার 10% হবে 2,240 টাকা হবে 10%। তাইলে 2,400 থেকে 240 মাইনাস করলে কত আসে আমাদের, 2,160 টাকা। ঠিক আছে, 2,160 টাকা। তাইলে এইটার আমাদের অ্যান্সার হবে 2,160 টাকা মাত্র। এখানে 2,160 শর্ট
টাকা মাত্র। ওকে, তাহলে এটা হয়ে গেল। বিক্রয় সত্য যদি থাকে সেটা আমরা লিখে দেব বিশেষ দ্রষ্টব্য, ভুল ত্রুটি সংশোধনযোগ্য, বিক্রেতা স্বাক্ষর। তো এইটা হলো চালানের ফরম্যাট, কিন্তু চালানের ফরম্যাটটা তোমাদের অবশ্যই এরকমই হতে হবে। যারা মিলাই দেখতেছো তারা কিন্তু এইভাবে মিলাই লিখে তারপর দেখে পরে তোমাদের মার্ক কাউন্ট করবা, তোমরা কত মার্ক পেয়েছো। আর তোমরা কিন্তু অবশ্যই জানাবা যে কত মার্ক পাবা, আর তোমাদের কোথায় কোথায় ভুল গেছে সেগুলো আমাকে জানাবা অবশ্যই। আচ্ছা ঠিক আছে, এই ছিল 3 নম্বর প্রশ্নের অ্যান্সার। এরপরে আমরা 4 নম্বর প্রশ্নে চলে যাব। 4 নম্বর প্রশ্নটা কি বলেছে আমরা একটু দেখে নিই। হ্যাঁ, দেখো বলা আছে যে মিজান ট্রেডার্সের মালিক মিস্টার মিজান 2019 সালে 1 মার্চ তারিখে নগদ 1,40,000 টাকা, যন্ত্রপাতি 70,000 টাকা এবং 21,000 টাকার পণ্য নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। উক্ত মাসের অন্যান্য লেনদেনগুলো নিম্নরূপ: মার্চের 4 তারিখ কাকলি ট্রেডার্সের নিকট পণ্য ক্রয়, এখানে নগদ উল্লেখ নাই, তাহলে বাকিতে। মার্চের 7 তারিখ জাহিন ট্রেডার্সের নিকট বিক্রয়, এখানে নগদ উল্লেখ নাই, তাহলে এটা বাকিতে হয়েছে। মার্চের 8 তারিখ দোকান ভাড়া প্রদান 17,000 টাকা, এটা নগদ। 11 তারিখে বলা আছে নগদ বিক্রয় 75,000 টাকা। এখন দেখো এখানে আমি নগদ, এই যে দোকান ভাড়া এখানে নগদ উল্লেখ নাই, তারপরে আমি নগদ বললাম, ঠিক আছে। অনেকে প্রশ্ন করতে পারো কেন বললা এটা। তাহলে দেখো পণ্য ক্রয় বা বিক্রয় করার সময় যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকে, তখন যদি নগদ উল্লেখ না থাকে তাহলে নগদে হয়ে গেছে। আর বাকি ক্ষেত্রে নগদ উল্লেখ না থাকলে আমাদের ধরে নিতে হবে নগদেই হয়েছে। বুঝতে পারছো, এটা হলো ফর্মুলা। এরপরে দেখো 11 তারিখ নগদে বিক্রয় 75,000 টাকা, 17 তারিখ নগদে ক্রয় 40,000 টাকা, 15 তারিখ মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে উত্তোলন করছে 5,000 টাকা, 30 তারিখে ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে 50,000 টাকা। ক নম্বর প্রশ্ন বলেছে মিজান ট্রেডার্সের বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। তো বিক্রয় 7 তারিখে বিক্রয় করা হয়েছে 20,000 টাকা, আর 11 তারিখে নগদে বিক্রয় করা হয়েছে 75,000 টাকা। তাইলে এই দুইটা অ্যান্সার হবে। তাইলে 4-এর ক অ্যান্সার কি হবে? বিক্রয় পরিমাণ লেখা। 7-এ জাহিন ট্রেডার্সের নিকট বিক্রয় 20,000 টাকা, আর 11 হলো নগদে বিক্রয় 75,000 টাকা। দুইটা যোগ করলে কত হবে? দুইটা যোগ করলে আমাদের হয়ে যাবে 95,000 টাকা। তো এইটা হলো 95,000 টাকা অ্যান্সার। ওকে, এটা 95,000 টাকা অ্যান্সার। আমরা এটা 95,000 টাকা দিয়ে দিলাম। এরপর খ নম্বর প্রশ্নটা কি বলেছে আমরা একটু দেখি। 4 তারিখ থেকে 11 তারিখের লেনদেনগুলো বিবরণী ছকে হিসাব সমীকরণের প্রভাব দেখাও। বিবরণী ছকে কি করতে বলছে? বিবরণী ছক বলছে। তাহলে হিসাব সমীকরণে বিবরণী ছক বলতে এই যে এরকম বিবরণী ছকটা টানবা। আমি এটা তোমাদেরকে একটা পূর্ণাঙ্গ পৃষ্ঠায় করে দিচ্ছি, দেখো তোমাদের সুবিধা হবে। দেখো বিবরণীর ছকটা এইভাবে কাটতে হবে যে আমাদের হিসাব সমীকরণের বিবরণী। সম্পদের নগদ আছে, সরঞ্জাম আছে, প্রাপ্য সরঞ্জাম নাই, সরঞ্জাম না দিলেও চলবে। যারা প্রাপ্য হিসাব দিচ্ছে তারা প্রাপ্য হিসাব পর্যন্ত, নগদ আর প্রাপ্য হিসাব। আর দায়ে কোনো কিছু নাই, শুধু মালিকানা সত্ত্ব রয়েছে। তো একটা ঘর দিয়ে দেবার দায়, ঠিক আছে, দিয়ে দেওয়াটা দরকার। তাহলে দেখো এখানে 4 তারিখে বলা আছে কাকলি ট্রেডার্সের নিকট থেকে পণ্য ক্রয়। তাইলে কাকলি ট্রেডার্সের নিকট থেকে যখন পণ্য ক্রয় করছো তখন মালিকানার সত্ত্ব কমে গেছে। আর কাকলি ট্রেডার্স যেহেতু, আচ্ছা এটা 4 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত, তাই না? কাকলি ট্রেডার্সের থেকে নিকট থেকে পণ্য ক্রয় 35,000 টাকা। তাইলে কাকলি ট্রেডার্সের কাছ থেকে যখন পণ্য ক্রয় করছো তখন সেটা কি হয়ে গেছে? মালিকানার সত্ত্ব হ্রাস পাইছে। আর তোমার হলো কাকলি ট্রেডার্স হলো পাওনাদার, তাহলে পাওনাদার বৃদ্ধি পেয়ে গেছে, তাহলে প্রদেয় হিসাব বৃদ্ধি পাইছে। এইটা নগদ না, সঠিক। এখানে কি নগদ কথা উল্লেখ ছিল? কাকলি ট্রেডার্স, তাহলে এইটা 35,000 টাকা প্রদেয় হিসাবে আসবে। কোথায় আসবে? এখানে নয়, সরি, এইটা এখানে আসবে না, এটা এখানে আসবে না, এইটা আসবে প্রদেয় হিসাবে। ওকে, প্রদেয় হিসাবে আসবে 35,000 টাকা, ঠিক আছে, 35,000 টাকা। এরপরে দেখো পরেরটা কি বলা আছে, কারেকশন করা লাগলে আমরা করব। পরেরটা 7 তারিখে বলা আছে জাহিন ট্রেডার্সের নিকট বিক্রয় 20,000 টাকা। তাইলে জাহিন ট্রেডার্সের নিকট বিক্রয় 20,000 টাকা। তাইলে জাহিন এটাও নগদ পাই নাই, কিন্তু মালিকানা সত্ত্ব বাড়ছে, তাই না? মালিকানা সত্ত্ব বাড়ছে, আমরা মালিকানা সত্ত্ব বাড়াই দিয়েছি 20,000 টাকা, আর এটা প্রাপ্য হিসাবে 20,000 টাকা বসাই দিয়েছি। ওকে, এরপরে যেটা বলা আছে 8 তারিখে দোকান ভাড়া পরিশোধ করা হলে তাহলে 17,000 টাকা কমে গেল। আর যেহেতু ব্যয়, এটা মালিকানা সত্ত্ব কমে গেল, মন্তব্যে ব্যয় লিখে দেব। এরপর 11 তারিখে বলা আছে যে নগদে বিক্রয় 75,000 টাকা। তাহলে নগদ 75,000 টাকা বাড়ছে, আর মালিকানা সত্ত্ব মূলধন 75,000 টাকা বাড়ছে, ঠিক আছে, এটা আয় হয়ে গেছে। তাহলে এটার অ্যান্সার হবে কত? এখানে 75 থেকে 17 মাইনাস করলে কত হবে স্যার? 75 মাইনাস 17 সমান হবে 58,000। এখানে 58,000 হবে অ্যান্সারটা, এখানে 58,000 হবে, ঠিক আছে। তারপরে হলো এইদিকে দেখো, এটা মাইনাস করলে কত হচ্ছে? এটা ঠিক আছে যোগফল, এখানে 35,000 টাকা আসবে। ওকে,
এখন দেখো এখানে 58,000 আর 20,000 যোগ করলে কত হবে? 78,000। এটা আসবে 78,000। এই পাশেও 35,000 আর 43,000 যোগ করলে 78,000ই আসে। তাইলে এই দুই পাশে মিলে গেছে। তো এটা ছিল খ নম্বর প্রশ্নের অ্যান্সার। এরপর গ নম্বরটা কি বলেছে আমরা একটু দেখে নিই। গ নম্বর বলেছে 11, 17, 1, 17, 25 ও 30 তারিখের লেনদেনগুলো ডেবিট ক্রেডিট নির্ণয় করো। কি করতে বলছে? ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলছে। তাহলে 1 তারিখের লেনদেনগুলো একটু দেখি। নগদ 1,40,000, যন্ত্রপাতি 70,000 আর 21,000 টাকার পণ্যদ্রব্য। তাহলে এটা জাবেদা কি হবে একটু আমরা দেখে নিই। তাহলে নগদান হিসেব ডেবিট, যন্ত্রপাতি হিসেব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট। যেহেতু পণ্য নিয়ে আসছে সেহেতু ক্রয় হিসাব ডেবিট হবে, ঠিক আছে। তারপর মূলধন হিসাব ক্রেডিট। আমরা ঘরটা এইভাবে কাটবো, তারিখ বিবরণ, ডেবিট ক্রেডিট এবং টাকা, ঠিক আছে। ডেবিট অথবা ক্রেডিটের জন্য একটা ঘর আর টাকার জন্য একটা ঘর, যার যার ঘরে টাকা বসাই দেবো, ঠিক আছে। এইভাবে দিয়ে দেব, ঠিক আছে, এইভাবে দিয়ে দেব। ওকে, 1 তারিখে গেল। এরপর 17 তারিখ বলছে যে নগদে পণ্য ক্রয়। এটা জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, ঠিক আছে। ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, টাকার ঘরে টাকা 40,000 বসাই দিলাম। এরপরে 25 তারিখে বলছে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন। তাহলে উত্তোলন হিসাব ডেবিট হবে আর নগদান হিসাব ক্রেডিট হবে। তাহলে উত্তোলন ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, টাকা ঘরে 5,000 বসাই দিলাম। ওকে, এরপরে 30 তারিখে বলা আছে যে ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো 50,000 টাকা। তাহলে নগদ টাকা বাড়ছে, নগদান হিসাব ডেবিট, ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট, ঠিক আছে। এটা ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট হবে 50,000 টাকা। ওকে, এটি ছিল 4 নম্বর প্রশ্নের অ্যান্সার। এরপরে 5 নম্বর প্রশ্নটা দেখব আমরা। 5 নম্বর প্রশ্ন কি বলেছে আমরা একটু দেখে নিই। ওকে, আচ্ছা, আমাদের একটু সময় দাও। 5 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো। বলেছে যে পিটার অ্যান্ড ব্রাদার্স লিমিটেডে ব্যবসায় 2020 সালের মার্চ মাসে নিম্নোক্ত ঘটনাগুলো সংঘটিত হয়। তো কি কি ঘটনা ঘটলো? নগদ বিক্রয় 1 লাখ টাকা, 50,000 টাকা পণ্য বিক্রয় ফরমাইশ পাওয়া গেল, লেনদেন নয়। বিক্রয় নগদ ক্রয় 60,000 টাকা, মালিক ব্যবসায়ের জন্য 90,000 টাকা অতিরিক্ত মূলধন আনলেন, দেনাদার হতে নগদ পাওয়া গেল 1,20,000 টাকা, মাসিক 20,000 টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগ, এটাও লেনদেন নয়। ক নম্বর প্রশ্ন বলছে লেনদেন নয় এমন ঘটনাগুলো যোগফল নির্ণয় করো। তাইলে এই যে 50,000 টাকা আর 20,000 টাকা, এই 70,000 টাকা, এই অঙ্ক যারা পারো নাই বা যারা দেও নাই তারা কিন্তু অসহায়ের মতো একটা কাজ করেছো, ঠিক আছে। পণ্য বিক্রয় ফরমাইশ পাওয়া গেল এই 50,000 টাকা এটা, আর ম্যানেজার নিয়োগ দেওয়া হলো 20,000 টাকা। তাইলে এই দুইটা যোগ করলে কত হবে? 70,000 টাকা। ক নম্বরে অ্যান্সার হয়ে গেল। খ নম্বর প্রশ্ন কি বলেছে? উপযুক্ত লেনদেনগুলো হিসাব সমীকরণে উপাদানগুলোর প্রভাব দেখাও। হিসাব সমীকরণগুলো উপাদানের প্রভাব দেখাও। তো উপাদান উপযুক্ত লেনদেন হিসাব সমীকরণে উপাদানের প্রভাব দেখাইতে বলছে। এটা বিবরণী ছকের মাধ্যমে দেখাইতে পারো, তোমরা সরাসরি এ বৃদ্ধি এল বৃদ্ধি এই ধরনের জিনিসগুলো লিখেও দেখাইতে পারো, তোমরা যেভাবে দেখাও। আমি আবারও বলছি, তোমরা যদি এইভাবেও দেখাও তাও হবে, আর যারা এ বৃদ্ধি এল বৃদ্ধি লেখছো তাদেরও হবে। বুঝতে পারছো? এটা নিয়ে ঘাবড়ানোর কিছু না। হিসাব সমীকরণের প্রভাব তোমরা এইভাবেও দেখাইতে পারো। তো এখানে আমি এই ছকের মাধ্যমে দেখাইছি হিসাব সমীকরণের প্রভাব, তোমরা এটা পারবা, ঠিক আছে। নগদ বিক্রয় 1 লাখ টাকা, তাহলে নগদ বাড়ছে আর মালিকানা সত্ত্ব বাড়ছে, তাহলে নগদে করে বাড়াইছি, মূলধনে বাড়াইছি, ঠিক আছে। 15 তারিখে কি বলা আছে? নগদ ক্রয় 60,000 টাকা, তাইলে নগদ কমে গেছে, মূলধন কমে গেছে 60,000 টাকা। ওকে, এরপরে 24 তারিখে হলো 90,000 টাকা অতিরিক্ত মূলধন নিয়ে আসছে, নগদ বাড়ছে 90,000 টাকা, নগদে বাড়াই দিলাম, মূলধন বাড়লেও 90,000 টাকা। ওকে, মূলধন আনয়ন। এরপরে দেনাদার থেকে পাওয়া গেছে কত? 1,20,000 টাকা। নগদ বাড়ছে কিন্তু দেনাদার কমে গেছে, তাহলে নগদ বাড়ছেও 1,20,000 বাড়াই দিয়েছি, দেনাদার কমাই দিয়েছি, প্রাপ্য হিসাব কমাই দিয়েছি। তাহলে এই পাশে ডেবিট ক্রেডিট যোগ বিয়োগ করলে 2,50,000 আসে, আর এটা মাইনাস 2,50,000 1,20,000 আসে। এই পাশে যোগ বিয়োগ করলে 1,30,000 আসে। তাহলে এই পাশে 1,30,000 ঠিক আছে, এই পাশেও 2,50,000 থেকে এটা যেহেতু মাইনাস ফিগারে এটা বাদ দিতে হবে, তাহলে 1,30,000 হবে, মিলে গেছে, ঠিক আছে। এটা তোমরা চাইলে এইভাবে লিখতে পারো যে এই যে দেখো 1 তারিখেরটা যারা এইভাবে লিখছো নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, এটা লিখে যারা লিখছো যে সম্পদ বৃদ্ধি এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি, তাদেরটাও হয়েছে। বুঝতে পারছো? তাদেরটাও হয়েছে। যারা কারণ সহ ব্যাখ্যা দিতে গেছো তাদেরটা হয়নি, কিন্তু কারণ সহ ব্যাখ্যা দেওয়া যাবে না এখানে। এরপর গ নম্বর প্রশ্ন বলছে উপযুক্ত লেনদেনগুলো সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো। কারণ সহ ডেবিট ক্রেডিট, সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ডেবিট ক্রেডিট। তাহলে এখানে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করছি, ঠিক আছে। কারণ বললে এখানে আরেকটা ঘর ইনক্লুড করে দেবা, সেটা হলো এখানে
আরেকটা ঘর ইনক্লুড করবা যে এখানে কেন কারণ হলো এটা এই জায়গায় সম্পদ বৃদ্ধি দায় বৃদ্ধি বা এটা যে নগদান হিসাব ডেবিট এটা হলো এ বৃদ্ধি, বিক্রয় হিসাব ক্রেডিট এটা হলো ই বৃদ্ধি, এইভাবে লিখে দেবা সাইডে, তাই কারণ হয়ে যাবে। ঠিক আছে, ক্রয় হিসাব ডেবিট এটা হয়ে যাবে। আমি ওই ঘরটা মিসিং করছি, এটা আমার সময়ের কারণে। ঠিক আছে, আমি হয়তো বা তখন খেয়াল করি নাই। ঠিক আছে, এটা আরেকটা ঘর হবে কারণ সহ ডেবিট ক্রেডিট ব্যাখ্যা করলে। ঠিক আছে, ওকে। এরপরে 6 নম্বর প্রশ্নটা দেখবো আমরা। তাইলে এটা 5 নম্বর শেষ হয়ে গেল, 6 নম্বর প্রশ্নটা দেখবো আমরা। 6 নম্বর প্রশ্নটা বলেছে যে মেসার্স শেখদার এন্টারপ্রাইজ 2020 সালে 1 ডিসেম্বর তারিখে সম্পদ ও দায় দেনার পরিমাণ নিম্নরূপ: নগদান হিসাব 45,000 টাকা, বিনিয়োগ 1 লাখ টাকা, পাওনাদার 20,000 টাকা, মূলধন 1,25,000 টাকা। এছাড়া সারা মাসে নিম্নোক্ত লেনদেনগুলো সম্পন্ন হয়: দেনাদার হতে চেক প্রাপ্তি 10,000 টাকা, মারপের নিকট হতে ঋণ গ্রহণ 25,000 টাকা, আন্তঃফেরত 3,000 টাকা, পুরাতন আসবাবপত্র বিক্রয় 5,000 টাকা। ক নম্বর প্রশ্ন বলছে মেসার্স সিকান্দার এন্টারপ্রাইজে প্রারম্ভিক জাবেদা দাখিলে দেখো। এই যে 1 তারিখে যেগুলো জাবেদা রয়েছে সেগুলো, তাহলে নগদান হিসাব ডেবিট, বিনিয়োগ হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট, মূলধন হিসাব ক্রেডিট 1,25,000 টাকা, এটাই হবে। তাহলে প্রারম্ভিক জাবেদা আমরা দেখাই দেব। নগদান হিসাব ডেবিট 45,000 টাকা, বিনিয়োগ হিসাব ডেবিট 1 লাখ টাকা, পাওনাদার হিসাব ক্রেডিট 20,000 টাকা, মূলধন হিসাব ক্রেডিট 1,25,000 টাকা। দেখো ডেবিটেও 1,45,000 টাকা রয়েছে, ক্রেডিটেও 1,45,000 টাকা রয়ে গেছে, মিলে গেছে। ঠিক আছে, এটা কিন্তু একদম সহজ ছিল, তোমাদের প্রশ্ন অনেকটাই সহজ ছিল। যারা কঠিন বলো তারা কিন্তু পড়াশোনা করো না, একটু ফাঁকিবাজি করছো, এই জন্য কঠিন হয়েছে। ঠিক আছে, তাছাড়া কঠিন না, প্রশ্ন সহজ হয়ে গেছে। 3, 7, 10 এবং 14 তারিখে লেনদেন হতে সাধারণ জাবেদা নির্ণয় করো। তাহলে 3, 7, 10 এবং 14 এর সাধারণ জাবেদা। 3 হলো দেনাদার হতে চেক প্রাপ্তি, তাহলে ব্যাংকে টাকা বাড়ছে, ব্যাংক হিসাব ডেবিট হবে, দেনাদার হিসাব ক্রেডিট হবে 3 তারিখেরটা। ঠিক আছে, 10,000 টাকা বসাই দিলাম। তারপর 7 তারিখ বলছে যে মারপের নিকট হতে ঋণ গ্রহণ, তাহলে নগদ টাকা বাড়ছে, নগদান হিসাব ডেবিট, মারপের ঋণ হিসাব ক্রেডিট 25,000 টাকা। এইটা মারপের ঋণ হিসাব হবে। ঠিক আছে, মারপের ঋণ হিসাব। যারা শুধু ঋণ হিসাব দিছো তাদেরটা কনফিউশন, জানি না স্যার কি করবে, কেটে দেবে কিনা না দেবে, এটা স্যারের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, তবে মারপের ঋণ হিসাবটা দেওয়া উচিত ছিল তোমাদের। এরপর 10 তারিখে বলা আছে আন্তঃফেরত। তো আন্তঃফেরত মানে বিক্রয় ফেরত, তাহলে আন্তঃফেরত ডেবিট, দেনাদার ক্রেডিট, বিক্রয়ের সাথে দেনাদার সম্পর্কিত, এই জন্য দেনাদার হয়ে গেছে। ঠিক আছে, তারপরে 14 তারিখেটা বলা আছে যে পুরাতন আসবাবপত্র বিক্রয়। পুরাতন আসবাবপত্র যেহেতু বিক্রয় করছে, নগদ টাকা পাইছো, আর আসবাবপত্র সম্পদ কমে গেছে, তাহলে আসবাবপত্র ক্রেডিট হবে। ঠিক আছে, এখানে বিক্রয় হিসেব ক্রেডিট যারা দিয়েছো তাদেরটা এক টানে কেটে দেবে। ঠিক আছে, আর এখানে ঘাবড়ানোর কিছু নাই, যদি তোমার একটা জাবেদা ভুল যায় তাহলে 1 মার্ক কাটবে। 4টা জাবেদা রয়েছে, তো 4টা হলে 4 মার্ক পাবা, একটা জাবেদা ভুল গেলে 1 মার্ক কাটবে, 2টা জাবেদা ভুল গেলে 2 কাটবে। ঠিক আছে, একটা যদি হয়, তোমার যদি 4টার মধ্যে মাত্র একটা হয়েছে তাহলে 1 মার্ক দিবে। ঠিক আছে, একদম কেটে দেবে না, এখানে ঘাবড়ানোর কিছু নাই। ওকে, তাহলে এটা গেল। এরপর গ নম্বর প্রশ্নটা কি বলেছিল আমরা একটু দেখে নিব। গ নম্বর প্রশ্ন বলছে উক্ত প্রতিষ্ঠানে মূলধন হিসাব এবং দেনাদার হিসাব এর খতিয়ান তৈরি করো। তাহলে খতিয়ান তৈরি করতে বলছে। দেখো উপরে এই যে ব্যালেন্স বিডি হিসেবে মূলধন হিসাব ছিল 1,25,000, এটা দেবো আগে। ওকে, মূলধন হিসাবে ঘর কাটবো এইভাবে। আমরা একটু একসাথে দেখে নিই মূলধন হিসাবের ঘরটা। এই মূলধন হিসাবের ঘরটা ছিল, এইটা ছিল, একটু দাঁড়াও, মূলধন হিসাবটা আমরা দেখো মূলধন হিসাবটা মাঝখানে আসবে, আচ্ছা মাঝখানে আসতেছে না, একটু ফরম্যাটে চেঞ্জ হয়। তাইলে শুধু মূলধন কিন্তু একটাই ছিল, আর কোথাও কোনো মূলধন নেই। ঠিক আছে, আর কোথাও যেহেতু কোনো মূলধন নেই, তাইলে মূলধন এটা ব্যালেন্স বিডি, সরি এটা বিডি হবে, সিডি না, এটা ব্যালেন্স বিডি। ঠিক আছে, ব্যালেন্স বিডি যেহেতু শুরু থেকে নিয়ে দিয়েছি, এটা ব্যালেন্স বিডি। তাহলে 1,25,000 টাকা সরাসরি ক্রেডিট জেরে চলে যাবে। ওকে, এরপর দেনাদারটাও মাঝখানে লিখবো, এখানে লিখবো, লিখে আমরা দেনাদারেরটা করবো। তো দেনাদার দেখো, এই যে দেনাদার হতে চেক প্রাপ্তি, তাহলে দেনাদার কমে গেছে, ব্যাংক হিসাব বাড়ছে, তাহলে দেনাদার হিসেব ক্রেডিট করে টাকা আসবে 10,000, এটা ক্রেডিট জের হবে 10,000। এরপরে ওই যে আন্তঃফেরত ছিল, আন্তঃফেরত ডেবিট, দেনাদার ক্রেডিট ছিল, তাহলে ক্রেডিট করে টাকা বসবে, এখানে আন্তঃফেরত বসবে, বসে কত হবে 13,000। তাইলে 10,000 আর 3,000 যোগ করলে কত হবে 13,000 হয়ে যাবে, তাহলে এটা যে 13,000। ওকে, এটা ছিল 6 নম্বর প্রশ্নের অ্যান্সার। এরপরে আমরা 7 নম্বর প্রশ্নের অ্যান্সারটা দেখতে যাব। ঠিক আছে, 7 নম্বর প্রশ্ন কি বলেছে, এটা ক্রয় জাবেদার অঙ্ক ইয়া থেকে আসে।
আব্দুর রহমান ইলেকট্রনিক্স এর 2020 সালের নভেম্বর মাসের লেনদেনগুলো নিম্নরূপ: ঢাকার গোলাপ কম্পিউটার লিমিটেড থেকে 55,000 টাকা দরে 15টি ল্যাপটপ ক্রয়, কারবারি বাট্টা 5%, চালান নং 100, বহন খরচ 1,500। ওকে, 20 তারিখে বলা আছে সাভারের খান ইলেকট্রনিক্স থেকে 35,000 টাকা দরে 60টি ফ্রিজ ক্রয়, চালান হলো 101, কারবারি বাট্টা 7%, প্যাকিং খরচ 1,000 টাকা। উক্ত লেনদেন সময়ের মোট আনুষঙ্গিক খরচ কত? এই যে বহন খরচ আর এই যে প্যাকিং খরচ, এই দুটো হলো আনুষঙ্গিক খরচ। তাইলে দেখো আনুষঙ্গিক খরচটা কিভাবে লিখবো? বহন খরচ 1,500, প্যাকিং খরচ 1,000, এই দুটো যোগ করলে কত হলো? 2,500। ক নম্বর প্রশ্নের অ্যান্সার শেষ। খ নম্বর প্রশ্নটা কি বলেছে দেখি। আব্দুর রহমান ইলেকট্রনিক্সের ক্রয় জাবেদা প্রস্তুত করো। তো ক্রয় জাবেদার ঘর হবে এইটা, কি হবে? আহা, ক্রয় জাবেদার ঘর হবে তারিখ, ক্রেডিট হিসাব খাত, শর্ত, চালান নং, সূত্র, ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। ওকে, তাইলে প্রথমে 1 নভেম্বর গোলাপ কম্পিউটারের কাছ থেকে, গোলাপ ছিল না গোলাম ছিল? আচ্ছা, গোলাপ ছিল। আচ্ছা, গোলাপ কম্পিউটারের কাছ থেকে 55,000 টাকা ধরে 15টি ল্যাপটপ ক্রয় করছে। তাহলে 55,000 গুণন 15 সমান যে টাকা হবে সেটার আবার 5% বাট্টা করব। 55,000 গুণন 15 সমান হবে 8,25,000 টাকা। এই 8,25,000 টাকার 5% করব, করলে হবে 41,250 টাকা। এই 8,25,000 থেকে 41,250 যখন মাইনাস করব, তখন আমাদের রেজাল্ট আসবে 7,83,750। এই 7,83,750-এর সাথে এই বহন খরচ 1,500 টাকা আবার যোগ করব। 1,500 টাকা যোগ করলে আমার রেজাল্ট আসে 7,85,250। ঠিক আছে, 7,85,250 এটা রেজাল্ট। আমরা এখানে যদি গণনাটা দিতে পারি তাহলে অনেক অনেক সুবিধা হয়। অনেকে মেজাজ খিটখিটে থাকলে গণনাটা দেখলে তাদের মেজাজটা কম হয়ে যায়। তবে এখানে মার্ক কাটার রাইটস নাই। টিচাররা মার্ক কাটলে এটা আসলে ঠিক করবে না। তুমি তো ক্যালকুলেশন করে ম্যাথটা ঠিক মতো দিয়েছো, গণনাটা তোমার বাধ্যতামূলক না। কিন্তু অনেক স্যার এটাও নিয়ে ঘাবরানি করার কারণে এটা অনেকে মার্ক কাটে, কিছু অংশ কাটে, এক মার্ক কেটে দেয় এরকম। আচ্ছা, এইটা নিয়ে আর ঘাবড়ানোর কিছু নাই। 1 মার্ক যাক না, তোমার এ প্লাস পাইতে 50ই পেতে হবে না। এ প্লাস পাইলে 40 পাইলেও এ প্লাস, 45 পাইলেও এ প্লাস, 49 পাইলেও এ প্লাস, টেনশন নিও না। ঠিক আছে, এরপরে হলো খান ইলেকট্রনিক্সে এই যে দেখো 35,000 টাকা। তাইলে 35,000 গুণন 60টি ফ্রিজ ক্রয় করছে, তাহলে 7, 35,000 গুণন 7 সমান হলো 2,45,000 টাকা। এই 2,45,000 টাকার 7% কারবারি বাট্টা বাদ দিতে হবে। তাহলে গুণন দিতে হবে 7%, গুণন 7% কত হবে? তাহলে 2,45,000 টাকা গুণন 7% করলে হবে 17,150। তাহলে এটা এই যে 2,45,000 থেকে 17,150 বাদ দিলে আসে 2,27,850। এর সাথে 1,000 যোগ করবা, 1 লাখ যোগ করলে 2,88,850 আসে। তাইলে 2,28,850 এটা বসাই দিলাম। এখন এই দুইটা যোগ করব, যোগ করলে 10,14,100 টাকা আসে। এটি হলো তোমাদের ক্রয় জাবেদার মোট যোগফল। ওকে, গ নম্বর প্রশ্নটা খুব সহজ একটা প্রশ্ন বলছে, উপযুক্ত লেনদেনের ভিত্তিতে সাধারণ খতিয়ান তৈরি করো। তো এই যে আমরা এখানে দুইটা হিসাব লিখলাম না, ক্রয় হিসাব ডেবিট আর প্রদেয় হিসাব ক্রেডিট, এই দুইটার খতিয়ান দেখবো। তাইলে ক্রয় হিসাব, মাঝখানে ক্রয় হিসাব লিখবো, এখানে সাইডে হয়ে গেছে, আমরা ওটা ঠিক করে নেব। তাহলে ক্রয় হিসাব ডেবিট, তাহলে ক্রয় হিসাব যেহেতু ডেবিট, তাহলে ডেবিট ঘরেই আমি টাকা বসাবো, বিবরণী ঘরে কি লিখবো? প্রদেয় হিসাব। এখানে মাসের শেষের তারিখ দেব, নভেম্বরের 31 তারিখ, কারণ আমি মোট যোগফলগুলোই নিতেছি। ঠিক আছে, এই যে যোগফল নিতেছি, এই জন্য মাসের শেষ তারিখ। তাহলে 10,14,100। আমি আবারও বলছি, যারা এই যে আলাদা আলাদা করে দিছো, গোলাপ কম্পিউটার, খান ইলেকট্রনিক্স এগুলো লিখছো, তারা ভুল করেছো। তারা কিন্তু এখানে তুমি সহকারী খতিয়ান করে ফেলছো। এখানে প্রদেয় হিসাব হবে। ঠিক আছে, প্রদেয় হিসাব হবে এটার জের 10,14,000। এরপর প্রদেয় হিসাবের জন্য আরেকটা ঘর করবো। তো প্রদেয় হিসাব যেহেতু ক্রেডিট ছিল, ক্রেডিট করে টাকা বসাই দিলাম, আর বিবরণী করে আমি ক্রয় হিসাব লিখলাম। লিখে এটার আমরা জের নামাই দিলাম কত? 10,14,100। ঠিক আছে, তো আজকের ক্লাসে আমি 7 পর্যন্তই আলোচনা করি, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। আমরা পরবর্তী ক্লাসে 8 থেকে 11 পর্যন্ত আলোচনা করব। ঠিক আছে, আশা রাখি তোমরা পার্ট
3 জন্য অপেক্ষা করবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।